ব্যাপার যে মানুষের যখন ক্ষমতা থাকে না, সেই ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে মানুষ ধরাকে সরাজ্ঞান করে, আর সেই অহংকার, সেই দাম্ভিকতার প্রকাশ ঘটে অত্যাচার, অনাচার, সন্ত্রাস করার মধ্য দিয়ে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে এই সমস্ত তৃণমূলের নেতাদেরকে, যারা যেখানেই মস্তানি করছে, দিদি কিন্তু প্রশ্রয় দিতে পারে, রক্ষা করতে পারে না। দিদি কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশকে সামলাতে পারে, ভারতবর্ষের পুলিশকে নয়। দিদি ভোটের সময় টোপ দিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করতে পারে, সাধারণ মানুষের বিবেককে নয়। তাই আজকে চোখের জল ফেলতে হচ্ছে। এটা আইরনিক্যাল, এটা তৃণমূলের অন্যান্য নেতাদের শিক্ষণীয় যে চিরদিন কাহারও সমান নাহি যায়। চিরদিন যে কারো সমান যায় না, কেসটা সব থেকে বড় প্রমাণ কেষ্টবাবু দিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের দেশের লোক সেখানেই বলেছিল, যাই করে গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। এখন সেই রবীন্দ্রনাথের দেশে আরেক কেসটা দেখা দিয়েছে, যে কেসটা ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে। রবীন্দ্রনাথ থাকলে মূর্ছা যেতেন যে আমি কি এই কেসটাকে নিয়ে লিখেছিলাম যে গিন্নি বলে কেসটা বেটাই চোর। রবীন্দ্রনাথ থাকলে বলতো না, আমি গরুচোর কেসটাকে নিয়ে বলেছি। বলবে আজ না কাল, বলতে তো হবে কিছু না কিছু। এখনই যদি বলি অনুব্রতের অক্সিজেন যাবে, এমনি বন্ধ হয়ে যাবে। এখনই কাঁদছে, যদি বলে পদও নাই, মাথায় অক্সিজেন যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এটা যে শুনে তাকে এগোতে হবে। বিচারক, আমি কাউকে, আমার কোনো প্রতিহিংসা নেই কারোর প্রতি। সে কেসটাই হোক, সে প্রার্থই হোক, সে যেই হোক, প্রতিহিংসার মানসিকতা নিয়ে আমরা কোনো কথা বলছি না। কিন্তু এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, এই অত্যাচার সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের তো কথা বলতেই হবে। এবং আমি আবার বলছি, যেটা কয়েকদিন ধরে বলেছি, আগেও বলেছি, সমস্ত ঘটনার পিছনে মমতা ব্যানার্জি এবং তার পরিবার জড়িত। আজকে পেশে পেশে মমতা ব্যানার্জির দলের কটা লোককে ধরিয়ে দেওয়া হচ্ছে। অনেক বড় বড় দিদির দলের আত্মীয় স্বজনরা এখনো পড়ে আছে। তাদের কাছে কবে যাবে ইডি, তাদের কাছে কবে যাবে সিবিআই, এটা জানা দরকার। সিবিআইয়ের ধরার মধ্যে, সিবিআইয়ের গ্রেপ্তারির মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাখ্যা আছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সিবিআই যে তদন্ত করছে, বাধ্য হয়ে তদন্ত করলেও সেই তদন্তে ধরা পড়ছে তৃণমূলের মধ্যে দিদির টিমের লোকরা। আমি কালকেও বলেছি, কিন্তু ভাইপোর টিমের লোকরা কিন্তু এখনো দূরে দূরে আছে। এটা যেন সবাই মাথায় রাখে। এই ভাইপো প্রথম দিল্লিতে গিয়ে ইডির দপ্তরে 9 ঘন্টা জেরা করার মুখোমুখি হয়েছিল। এবং আমি আপনাদের আরও বলে রাখি, ইডির দপ্তরে দিল্লিতে 9 ঘন্টার জেরায় আমাদের ভাইপো, দিদির ভাইপো, পরিবর্তনের ভাইপো সব উগলি এসছে। সব মানে সব। আমরা দিল্লিতে থাকি, দিল্লির করিডোরের কিছু খবর রাখি। আমাদের প্রশ্নের উপরে ভরসা রাখবেন সাংবাদিক জগৎ। 9 ঘন্টা ইডি জেরায় সব উগলি এসছে। সব মানে সব। আমি খুব দায়িত্ব নিয়ে বলে গেলাম। আর তারপর থেকেই দিদির মুখে কংগ্রেস খারাপ, কংগ্রেসকে দিয়ে কিছু হবে না, কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতে হবে, মোদির সুরের ডায়লগ দিদি বলতে লেগেছে। কবে? ইডির দপ্তরে ভাইপো যাওয়ার পর দিদির চোখে কংগ্রেস খারাপ হলো। ইডির দপ্তরে চুক্তি হয়ে গেল, কংগ্রেসের বিরোধিতা করতে হবে, মোদিকে সাহায্য করতে হবে, আপাতত রেহাই পাবে। লক্ষ্য করে দেখুন, ইডির দপ্তরে যেদিন থেকে ভাইপো গেল, তারপর থেকে দিদির মতিগতি পাল্টে গেল। সেই দিদি পাল্টি খেয়ে গেল।
কংগ্রেসকে তারা খারাপ লাগতে আরম্ভ করলো। মোদিকে সাহায্য করার জন্য বিরোধী দলের যে জোট, সেই জোটকে ভাঙার ব্যবস্থা করা হলো। সেই জোটের মধ্যে ট্রয় নগরীর ঘোড়া সেজে সেই জোটকে দুর্বল করার চেষ্টা করা খুবই দরকার। এগুলো আমলা মানে কি এসপি, ডিজি, আইজি সব জড়িত। আমি অনেক দিন আগে থেকে আমরা কথা বলছি, এটা পুরনো কথা এগুলো আমাদের, কারণ তাদের সহযোগিতা ছাড়া কী করে সম্ভব। প্রত্যেকটা জেলার এসপি জড়িত, ডিআইজি জড়িত, ডিজি জড়িত, আইজি জড়িত, সব জড়িত। টোকেন দেয় কে? পুলিশ। প্রত্যেকটা থানা জড়িত যেখান দিয়ে গরু গেছে। প্রতিটা থানা মানে প্রতিটা থানা, প্রতিটা জেলার এসপি মানে প্রতিটা জেলার এসপি। কারণ দিদির স্টাইলটা কি, এসপি কালেক্ট করবে, পার্টিকে পৌঁছে দেবে। এটা তো ভাইপোর স্টাইলটা কি ছিল? এসপিকে কোটা দেওয়া হয়েছে, মুর্শিদাবাদের এসপি এত কোটি, পৌঁছাতে হবে কোথায়? ভাইপোর কাছে। বীরভূমের এসপি এত কোটি, পৌঁছাতে হবে কোথায়? ভাইপোর কাছে। না পৌঁছালেই ট্রান্সফার, না পৌঁছালেই প্রমোশন হবে না। এবার এসপি কি করছে সেটা বেটে দিচ্ছে কি, যেখান যেখান দিয়ে গরু যাবে, কয়লা যাবে, পাথর যাবে, সেখানকার ওসিদেরকে, আইসিদেরকে, তোমাদের দায়িত্ব কি? মাল কামাও, আমাকে দাও। আমাকে কোথায় পাঠাতে হবে? ভাইপোর কাছে। চেন সিস্টেম, অর্গানাইজড ক্রাইম। একবার তৃণমূল স্তর থেকে তৃণমূল দলের চুরি, সুন্দর সাজানো তৃণমূল স্তর থেকে টাকা কালেকশন হোক, তৃণমূল স্তর থেকে ধীরে ধীরে পদবে নবান্নে পৌঁছাক, ভবানীপুরে পৌঁছাক, ভাইপোর কাছে পৌঁছাক, দিদির কাছে পৌঁছাক, তৃণমূল স্তর থেকে মাল খাওয়া। কি বলতে রাস্তায় নামাচ্ছে আমাদের তো জানা যায়, জানা নেই। তবে এটা নির্লজ্জতার আরেকটা উজ্জ্বল উদাহরণ। কার হয়ে রাস্তায় নামাচ্ছে, কিসের জন্য রাস্তায় নামাচ্ছে? যদি এটা বলা হয় যে দুর্নীতি মুক্ত বাংলা চাই, চোর মুক্ত বাংলা চাই তৃণমূল, সিন্ডিকেট মুক্ত বাংলা চাই তৃণমূল, তাহলে ভালো লাগবে। কিন্তু কাকে বাঁচাতে রাস্তায় নামছে জানা দরকার। কারণ এখন এসব নাটক করে কোনো লাভ নেই, কারণ মানুষ সব জেনে গেছে, মানুষ সব দেখতে পাচ্ছে। রাস্তায় নেমে নাটক করার কোনো মানে হয় না। আজকে মোদী সরকারের বিরুদ্ধে কখনো দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মাথা ব্যথা হয়নি, কিন্তু এদের খেয়াল করে দেখবেন, মোদী সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মাথা ব্যথা হয়নি, কোনো আন্দোলন হয়নি। ডিজেলের দাম, পেট্রোলের দাম বাড়ছে কেন তা নিয়ে কোনো আন্দোলন হয়নি। পশ্চিমবঙ্গের বাজার জুড়ে কেন সব জিনিসপত্রের দাম বাড়ছে তা নিয়ে কিন্তু তৃণমূলের কোনো আন্দোলন হয়নি। এখন যখন একটা পর একটা চোর ধরা পড়ছে এবং সেটা হাইকোর্টের তত্ত্বাবধানে, সিবিআই রক্ষা করতে চাইলেও রক্ষা করতে পারছে না, নাহলে 10 বার ডাকার কোনো প্রয়োজন হতো না। 10 বার ডাকার পর কেন গ্রেপ্তার করতে হলো? তার কারণ রক্ষা করতে চাইছে, পারছে না। মানুষের চাপ, মিডিয়ার চাপ, পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থার চাপ, সব মিলিয়ে সিবিআইকে এই ধরনের অ্যাকশন নিতে বাধ্য হতে হচ্ছে। এদের ক্ষমতা নেই তো, আমরা তো বরাবরই বলছি। ইডি সিবিআই কী করবে? ইডি সিবিআইয়ের যে ইনফ্রাস্ট্রাকচার, যা স্টাফ দরকার, সেটা তো নেই তো। তাদের কনভিকশন রেট খুব পুয়ার, ইডিরও তাই, সিবিআইয়েরও তাই। সেই ভরসাতে কজনে সাজাবে, আমার তো সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে, চুরি যে হয়, লুট যে হয় বাংলায়, যে অভিযোগ আমাদের ছিল, যে অভিযোগ নিয়ে মানুষের হয়ে কোর্টে গেছি, সে অভিযোগ যে সত্য সেটা তো প্রমাণ হলো। সাজা হওয়াটা পরের কথা। সাজা হওয়ার সময় উকিল থাকবে, অনেক কিছু হবে, ম্যানেজ হবে, উকিল থাকবে, এই থাকবে, সেই থাকবে, ঘুষ চলবে, অনেক কিছু চলবে, ওটা তো পরের কথা। আমিও যেমন মেট্রো ডিআরিতে আমি সন্তুষ্ট হইনি বিচারে, আমি সুপ্রিম কোর্ট গেছি, এরকম আরও কেস চলবে, সেটা অন্য জিনিস। সাজাটা অন্য জিনিস, কিন্তু ঘটনাটা অন্য জিনিস। ঘটনা ঘটেছে কি ঘটেনি সেটাকে দেখতে হবে। একটা জায়গায় খুন হলো, খুন হয়েছে কিনা সেটা দেখা দরকার আগে। সেই খুনি সাজা পেল কি না পেল পরের ব্যাপার, কিন্তু খুন যে হয়েছে সেটা সত্য, অর্থাৎ লুট হয়েছে, চুরি হয়েছে, সত্য। চুরি তো অপরাধ করে অপরাধী সাজা পেয়েছে কিনা পরের ব্যাপার। শুরু হলো, খেয়াল করে দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে ইডির দপ্তরে ভাইপো যাবার আগের দিদি আর ইডির দপ্তরে ভাইপো যাবার পরের দিদির মধ্যে ফারাকটা লক্ষ্য করবে। 1, 2 নম্বর, ইডির দপ্তরে 9 ঘন্টা জেরা হওয়ার আগে ইডি সিবিআই, আর ইডির দপ্তরে 9 ঘন্টা জেরা করার পরের সিবিআই ইডির তৎপরতা, তাতেও ফারাক দেখবেন। কেন? শুধু পার্থ, শুধু কেষ্টা, এরা কেন? সব কি এরাই চুরি করেছে? হ্যাঁ, ভাইপো কিছুই জানে না? ছোট রামকৃষ্ণ
কিছুই জানে না ভাইপো। তার বাড়িতে যাচ্ছে কেন সিবিআই ইডি? পশ্চিমবঙ্গের আরেকজন অধীশ্বর এখন, তার টিমের লোকদেরকে ধরছে না কেন? হ্যাঁ, খেয়াল করবেন এগুলো। না, আমরা বিরোধীরা সেই আন্দোলন তো করতে পারিনি, এখন চেষ্টা করতে হবে। এখনো মানুষের মধ্যে ভয় আছে তৃণমূল সম্পর্কে, পুলিশ সম্পর্কে। মানুষ সব বুঝছে, মানুষ মনে মনে ক্ষুব্ধ, কিন্তু এখনো পর্যন্ত সেই আন্দোলন আমি কংগ্রেসের পক্ষ থেকে চেষ্টা করছি। আপনারা যেরকম চাইছেন তা করতে এখনো পারিনি, কিন্তু চেষ্টা করছি, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের তো এমনি ভেঙেছিল, তছনছ করে দিয়েছে, পার্টিটাকে তো উঠিয়ে দিয়েছে আমাদের প্রায়। দিদির ভাষায় কংগ্রেসকে উঠানো যাবে না, দিদিকে বলে রাখি, ভাইপোকেও বলি, কি তৃণমূলকেও বলি, কংগ্রেসকে উঠানো যাবে না। কংগ্রেস তার স্বমহিমা আসবে, তার একটাই কারণ, কংগ্রেস কখনো অন্যায়কে এ বাংলায় প্রশ্রয় দেবে না, দুর্নীতিকে, লুটকে, বাটপাড়িকে আমরা প্রশ্রয় দেব না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু সততা নিয়ে আমরা চলি, দায়িত্ব নিয়ে সে কথা বলতেও পারি। ও সুপার তো সব তৃণমূলের নেতার ধমকিতে করেছে, কি বলবেন সেই সুপারকে? তৃণমূলের নেতার ধমকিতে করেছে, এটার মধ্যে বিরাট রকেট সায়েন্সও নেই, উপগ্রহ বিজ্ঞানও নেই। তৃণমূল নেতার ভয়ে করেছে। দিয়ে এখন যে সিবিআই যদি থাকে একটাই জায়গা হাসপাতাল, এবার হাসপাতালে রুগী থাকবে না আগামী দিনে, সব আসামিরা থাকবে আগামী দিনে, আর রুগীদের জায়গা হবে না। যত চোর আছে সব চোরকে যদি সিবিআই ধরতে আরম্ভ করে, আর সব চোর যদি মনে করে হাসপাতালে ভর্তি হয়ে বাঁচবো, হাসপাতালে আর বাংলা সাধারণ রুগীদের জায়গা হবে না, সবই তৃণমূলের চোরদের জায়গা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা বা পার্টির মিটিং করতে হলে জেলে গিয়ে করতে হবে। দিলীপ ঘোষের দলে অনেক বড় বড় নেতা আছে, তারাও দিদির দলে যখন ছিল তারাও মালটা কতটা কামিয়েছে সেটারও তদন্ত করার জন্য দিলীপ ঘোষ দাবি করুক। তৃণমূল আবার কমিটি কি আছে নাকি? গ্রেপ্তারের পর কাজল শেখ লিখেছেন যে সময় কারো চিরস্থায়ী নয়, ক্ষমতা অবস্থানও কোনোদিন চিরস্থায়ী নয়। কাজল শেখ যা একটা চিরপ্রতিদ্বন্দ্বী বলতাম অনেকগুলো ছোটোখাটো ব্যাপার, আমার মাথা করার দরকার নেই।